আপনারা দেখেছেন যে আরজিকর কাণ্ড নিয়ে এখন দুটি ধারায় তদন্ত চলছে। আরজিকরের ওই পোস্ট পিজিটির যে ডক্টর, আমাদের বোন অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বরী বলুন, তার খুন ও ধর্ষণের ঘটনাটি সিবিআই তদন্ত করছে। একই সঙ্গে গতকাল আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে গত 1 বছর ধরে সরব ছিলেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের এক আলোকোজ্জ্বল দৃষ্টান্ত আক্তার আলী। শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। হাওড়ার ছেলে আরজিকরে চাকরি করতেন, তাকে পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ। অন্যদিকে সন্দীপ ঘোষ, যিনি এই ঘটনায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত, তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আরজিকর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পদে বসিয়েছে। একজনের জন্য পদ খোঁজা হচ্ছে আর একজনকে তেপান্তরের মাঠে পাঠানো হচ্ছে। সেই আক্তার আলীর পিটিশনের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে স্বাস্থ্য প্রশাসনের এই দুর্নীতি শুধুমাত্র আরজিকরের ক্ষেত্রে ঘটেনি, এবং এই ঘটনায় আমরা আরো চমকপ্রদ কয়েকটি বিষয় আজকে আপনাদের সামনে আনতে চলেছি। আক্তার আলীর করা দুর্নীতির মধ্যে একটি বড় বিষয় ছিল বায়োমেডিক্যাল যে ওয়েস্ট, অর্থাৎ হাসপাতালের যে বর্জ্য, সে হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি। এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বিক্রি করার ব্যবসা চলত। এবং একই সঙ্গে আমরা অতীতে জেনেছেন যে ভাগাড়ের মাংস কিভাবে কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁতে ডিস্ট্রিবিউট করা হতো, সেখানে সেই ভাগাড়ের মাংস মানুষকে দীর্ঘদিন ধরে খাওয়ানো হচ্ছিল। একইভাবে এই ভাগাড়ের যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, বিভিন্ন হসপিটালের ব্যবহার করা সিরিঞ্জ, সেলাইনের বোতল, গ্লাভস, গজ, ব্যান্ডেজ, এছাড়া আরও নানা দূষিত পদার্থ, সেই ভাগাড় থেকে পড়া জিনিস ঠিকমতো তার ম্যানেজমেন্ট, তার প্রসেসিং না করে আবার বিভিন্নভাবে তা বিক্রি হতো। আক্তার আলী তার অভিযোগে স্টেট ভিজিলেন্স কমিশন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তরে বারবার বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছেন, সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট রিসাইকেল করে বাংলাদেশে পর্যন্ত রপ্তানি হয়েছে। আমরা এই আরজিকরের ঘটনায় সিবিআইয়ের সঙ্গে সঙ্গে ইডি তদন্ত চেয়েছিলাম, কিন্তু আজ আপনাদের সামনে একটি আরো বড় দুর্নীতির তদন্ত নিয়ে আসব, যে শুধুমাত্র আরজিকর নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে 19 সাল থেকে। আমরা সেই আদেশনামা সরকারের আপনাদের সামনে দেখাচ্ছি। আমার কাছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের সমস্ত আদেশনামা রয়েছে। পশ্চিমবঙ্গে 72,000 স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে, 72,000 বেড। এই 72,000 বেড থেকে 52,000 বেডের বায়োমেডিক্যাল ওয়েস্ট, তা সেখান থেকে বেড পিছু যে বায়োমেডিক্যাল ওয়েস্ট তৈরি হচ্ছে, বর্জ্য তৈরি হচ্ছে, সেই বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট প্ল্যান্টে গিয়ে, আধুনিক প্ল্যান্টে গিয়ে তা ম্যানেজমেন্ট করে তাকে নষ্ট করে দেওয়ার যে কাজ, সেই কাজ আরজিকর হাসপাতালে 2019 সালে একটি সংস্থাকে দেওয়া হয়। আরজিকর হাসপাতালে একটি সংস্থাকে দেওয়া হয়, আমি সেই সংস্থার নাম বলছি না। সেই সংস্থাকেই 72,000 বেডের মধ্যে, শয্যার মধ্যে 52,000 শয্যার অর্ডার বা বরাদ দেওয়া হয়েছিল। এই তার সমস্ত আদেশনামা, এই তার সমস্ত মেডিকেল কলেজের, হাসপাতালের সমস্ত দেওয়ার আদেশনামা। কিন্তু ঘটনাচক্রে যে সংস্থাকে এই বরাদ দেওয়া হয়েছিল, সেই সংস্থার পশ্চিমবঙ্গে কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্ল্যানটি ছিল না। এখানে আবার আপনাদের নিয়ে আসি আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে। আক্তার আলী বলছেন তার অভিযোগে যে আরজিকর মেডিকেল কলেজের বায়োমেডিক্যাল ওয়েস্ট
রাতের অন্ধকারে ট্রাকে চাপিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। আর সেই যে সংস্থা শুধু আরজি কর নয়, সারা পশ্চিমবঙ্গের 50,000 বেডের যার দায়িত্ব, সারা পশ্চিমবঙ্গের সমস্ত চত্বরে শিলিগুড়ি থেকে শুরু করে আর বজবজ ডায়মন্ড হারবার পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত যে দায়িত্ব পেয়েছিল, তাদের হাতে কোনো প্ল্যানটি ছিল না। তাহলে এই এত যে বর্জ্য, সেই বর্জ্য কোথায় গেল? 2019 সাল থেকে 2024 সালে আজকে ধরা পড়ছে। তাহলে আমি যে আমার হাত কেটে যাওয়ার ফলে যে টেটভ্যাক ইঞ্জেকশন নিয়েছি, আমার সামান্য জর্জারির ফলে আমার যে আইভি ইন্টারভেনাস ইঞ্জেকশন হয়েছে, তা কি ওই রিসাইকেল বর্জ্য থেকে নেওয়া হয়েছে? রিসাইকেল হয়েছে? তার স্যাংটিটি কি আছে, তার পবিত্রতা কি আছে, যা কয়েকশো কোটি টাকার দুর্নীতি তার প্রমাণ করছে। এবং এ নিয়ে বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে। সেই জনস্বার্থ মামলায় তারা যে প্রশ্নগুলি তুলেছেন, সেই প্রশ্ন নিয়ে আগামী 29শে আগস্ট ফের শুনানি হতে চলেছে। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাইকোর্ট তার বিচার যা করছেন, যে জনস্বার্থ মামলা হয়েছে সেই জনস্বার্থ মামলাতেও সিবিআই তদন্তে চাওয়া হয়েছে। সিবিআই তদন্তে চাওয়া হলে প্রেডিকেটেড অফেন্সে ইডি ঢুকবে। তাই এই কঠিন বর্জ্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তর 2019 সাল থেকে যে দুর্নীতি করে এসছে, তার তদন্ত যাতে সিবিআইয়ের হাতে যায়, আমরা সেই দাবি আপনাদের মাধ্যমে রাখছি। আরজি কর সহ আক্তার আলী পোস্টের ভিত্তিতে যা গ্রহণ করে হাইকোর্ট ইতিমধ্যেই একটি সিবিআই তদন্ত দিয়েছে। যে সংস্থাকে তার কোনো বর্জ্য ব্যবস্থাপনার কারখানা থাকা না সত্ত্বেও পশ্চিমবঙ্গের 52,000 সজ্জার সমস্ত বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, সেই সংস্থা কার বেনামি? এই সংস্থাটির সঙ্গে তথাকথিত নর্থ বেঙ্গল লবির কি যোগ? এই সংস্থার শেয়ার বেনামে মুখ্যমন্ত্রীর কোন নিকট আত্মীয়ের হাতে রয়েছে? এই সংস্থার কোন আমলার নিকট আত্মীয়ের হাতে এই সংস্থার শেয়ার রয়েছে? রাজীব সিনহা, যে সময় তিনি স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন, যিনি এই বরাত দিয়েছিলেন, রাজীব সিনহাকে বলতে হবে যে রাজীব সিনহা মহাশয়, আপনি কি সই করে দিয়েছিলেন এই বরাত, নাকি আপনার ফাইলে চূড়ান্ত স্বাক্ষর স্বাস্থ্যমন্ত্রী করেছিলেন? এ প্রসঙ্গে বলে রাখি যে মনীষ জৈন তৎকালীন শিক্ষা সচিব এসএসসি স্ক্যাম নিয়ে যখন যাবতীয় তদন্ত সিবিআইয়ের হাতে এলো, তিনি সেই এসএসসির ফাইলটি সিবিআইয়ের হাতে পৌঁছে দিয়ে বললেন, হুজুর আমি তো সই করিনি, সই করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় আজ কোথায় আছেন আপনারা জানেন। আমরা প্রশ্ন করতে চাই, তৎকালীন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব সিনহা কি নিজে এই 55,000-52,000 বেডের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ভার করেছিলেন, নাকি স্বাস্থ্যমন্ত্রী ফাইলে সই করে তার অনুমোদন দিয়েছিলেন? আরো প্রশ্ন করতে চাই, এই দুর্নীতি যাতে বাইরে না আসে, সেই কারণেই কি অতিরিক্ত মুখ্য সচিবকে এখন রাজ্য নির্বাচন কমিশনার পদে 5 বছরের আবার চাকরি দেওয়া হয়েছে? তাই এই যে 5-6টি প্রশ্ন, এই 5-6টি প্রশ্নের উত্তর আশা করব মুখ্যমন্ত্রী আমাদের দেবেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের দেবেন, স্বাস্থ্য সচিব আমাদের দেবেন। আবার আপনাদের স্বার্থে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট দুর্নীতি, যে দুর্নীতির সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, আগামী 29শে আগস্ট যে মামলার চূড়ান্ত শুনানি হবে, সেই মামলা সূত্র ধরেই বলছি, আক্তার আলী যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়ে বড় ধরনের দুর্নীতির কথা তুললেন, যে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যে মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ দিয়েছেন, যার ফলে সন্দীপ ঘোষ দুর্নীতির আওতায় এসেছেন, সেই আরজি করে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সংস্থার হাতে দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে শুধু আরজি কর না, আরও 52,000 সজ্জার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ওই একই সংস্থাকে দেওয়া হয়েছিল। আজ এই যে রিসাইকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ভাগাড়ের মাংস খাওয়ার মতো ভাগাড়ের সিরিঞ্জ, ভাগাড়ের তুলো, ভাগাড়ের যাবতীয় স্বাস্থ্যের জন্য বর্জ্য হয়ে বাতিল করে দেওয়া যে সমস্ত স্বাস্থ্য বর্জ্য, সেই স্বাস্থ্য বর্জ্য আমরা ব্যবহার করছি না তো? আমাদের হেলথ হ্যাজার্ডের জন্য আমরা কেউ HIV আক্রান্ত হয়ে গেছি না তো? আমরা কোনো ইনফেকশাস ডিজিজের আক্রান্ত হয়ে গেছি না তো? এই প্রশ্নের জবাব আজ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবকে দিতে হবে। লোকে বলছে SPD,
সঞ্জয় রায় বারবার বলছেন যে আমি ইনোসেন্ট, একার পক্ষে কি এই কাজ করা সম্ভব? দেখুন, সঞ্জয় সেন তদন্তকারীদের সামনে কি বলছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক ঘটনা যা বলছে এ কাজ একার নয়, একাধিক ব্যক্তি জড়িত। এবং সেই কারণে সিবিআইয়ের কাছেও আমরা দাবি করছি যে সায়েন্টিফিক ওয়েতে আপনারা যেভাবে এগোচ্ছেন, মানুষের ধৈর্য কিন্তু আর থাকছে না। আপনারা দ্রুত আরও যারা মাথা নেংটি ছেড়ে ধীরে ধরার যে আহ্বান সমাজ জানিয়েছে, সেই ধীরে ধরার কাজ শুরু করুন। রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা বলছেন সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়, কি বলবেন? রাজ্যের মন্ত্রী নন, তিনি এখন রাজ্যের কারামন্ত্রী। তার এই বক্তৃতার মধ্যে আপনারা বিপ্লব খুঁজেন না, আমি এর মধ্যে ষড়যন্ত্র দেখছি। কারামন্ত্রী যদি বলেন সঞ্জয় ধনঞ্জয় হতে পারে, তার মানে ধনঞ্জয়কে ক্ষুদিরাম বানানো, সঞ্জয়কে ক্ষুদিরাম বানানোর কাজ কারামন্ত্রী নিজেই হয়তো করতে চাইছেন। যদি সঞ্জয় রায়ের কারাবাসে থাকাকালীন কোনো বিপদ ঘটে যায়, তা আরও বড় ধরনের বিপর্যয়। কারণ যেভাবে এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে, তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই। আমরা তো এবার আমাদের আবেদন জানাতে হবে, সমাজ থেকে আবেদন দিবে যে পশ্চিমবঙ্গের কারাতেও, কারামন্ত্রী এই বিবৃতির পরে যে পশ্চিমবঙ্গের কারাতেও আর সঞ্জয় রায়ের সুরক্ষা নিশ্চিত নয়। কারণ এই তদন্তের শিখরে পৌঁছানোর জন্য সঞ্জয় রায়কে বেঁচে থাকতে হবে। আমরা যতই এক হই না কেন, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস্ট মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চায় যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত। এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এইখানে কি সিপিএম, কি টিএমসি, কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়। এবং যা রেপিস্ট, আজকে ভাবুন তো, হরিয়ানা ইলেকশন হচ্ছে, রাম রহিমকে পে অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না।